বাঙালি বরাবরই যুক্তিতর্কে বিশ্বাসী। চায়ের আড্ডা থেকে শুরু করে সোশ্যাল ডিবেট হোক বা কালচারাল ডিবেট, সবেতেই তাদের চর্চা কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকেনি। বাঙালির সেই চিরাচরিত তর্ক বিতর্ক অনুসন্ধিৎসু মনকে আরও উদ্বুদ্ধ করতে গত 29শে নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ আড্ডার আয়োজন করা হয়েছিল। হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসের যৌথ উদ্যোগে এবং সেন্সিল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং ওম রেডাক্স ইওর অক্সিজেন বক্সের সহযোগিতায় আয়োজিত হয়েছিল বিশেষ আলোচনা সভা প্রযুক্তি তক্কগপ্প। স্বনামধন্য সাংবাদিক ঋত্বিক মুখার্জির অনবদ্য সঞ্চালনায় প্রায় 2 ঘন্টার এই আলোচনা সভা হয়ে উঠেছিল বেশ প্রাণবন্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। একটু দেরিতে হলো, সেই জন্য প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছি। এই যে মানবিক দেরি, এইটাতে কোনো প্রযুক্তি খাটে না, তাই যদিও বিষয়টা প্রযুক্তি তক্কগপ্প, এটা কোনো তক্ক বা যুক্তি তর্কের মধ্যে যেতে চাইছে না এবং কোনো প্রযুক্তিগত ত্রুটির জন্য নয়, আমাদের একদম হিউম্যান এররের জন্য যে দেরি হয়েছে তার জন্য আন্তরিকভাবে মার্জনা চেয়ে শুরু করছি। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ছিল, আমাদের সঙ্গে বহু বিশিষ্ট লোক আছেন আইজার, যেটা দেশের অন্যতম অগ্রণী সংস্থা সায়েন্টিফিক এবং এডুকেশনাল রিসার্চ নিয়ে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনাল রিসার্চ, ওর অধ্যাপক এবং অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমেরিকান সোসাইটি ফর কেমিস্ট তাদের সঙ্গে যুক্ত, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির সঙ্গে ফেলো, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড এডুকেশনাল কমিটি আছে, তারও সম্মানীয় সদস্য আছেন ডক্টর দীপঙ্কর হোম, উনিও বিশিষ্ট বিজ্ঞানী, দীর্ঘদিন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আছেন মিউজিক মাস্টার পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি, উনি আমাদের জিমা আরমিনার এবং গ্রামী যে বিচার মন্ডলীর অন্যতম সদস্য, বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং মিউজিশিয়ান। আছেন সিদ্ধার্থ ঘোষ, উনি মিল্কবেরি যে সংস্থা পশ্চিমবঙ্গ থেকে গড়ে ওঠা এবং এখন ডালপালা বিস্তার করেছেন অন্য রাজ্যেও, আইসক্রিম প্রস্তুত, এখন ডেয়ারির অন্যান্য প্রোডাক্ট, কেক এবং বেকারি প্রোডাক্ট এডুকেশন। আর আছেন আরাধ্য ভগবান দাস প্রভু, যিনি মায়াপুর এডুকেশন সোসাইটি তার সচিব এবং ভক্তি বেদান্ত এডুকেশন সোসাইটি তারও অন্যতম কর্তা ব্যক্তি। তো আমরা, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, আমার সঙ্গে ডক্টর রায়ের কথা হয়েছিল বেশ কিছুদিন ধরে, যে বিজ্ঞান প্রযুক্তি এইটাকে যদি একেবারে খুব সাবলীল সাধারণভাবে সাধারণ লোকের কাছে পৌঁছে দিয়ে যায়, বিশেষ করে একেবারে তরুণ যুবক ছাত্রছাত্রী এদের কাছে, তার একটা কোনো উদ্যোগ নেওয়া যায়। আমাদের লং টার্মের উদ্দেশ্যটা অন্য। আমরা এখন যেহেতু সবাই ওই স্ক্রিন টাইম বাড়ছে, তো সেইখানে কিভাবে আমরা ওই স্ক্রিন টাইমটাকে পজিটিভলি ইউজ করে প্রযুক্তি তক্কগপ্প নামে একটা ধারাবাহিক অনুষ্ঠান চালু করতে পারি, উদ্দেশ্যটা একই। তো সেইটা হয়তো খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা উপস্থাপনা করবো। কিন্তু তার আগে একটা, ওই যে যতই আমরা ভার্চুয়াল দিকে মুভ করি, একেবারে ফিজিক্যাল ব্যাপারটাও পুরোপুরি অস্বীকার করা যায় না, তাই একটা হাইব্রিড মডেল নিয়ে আমরা প্রথম অনুষ্ঠানটা ফিজিক্যালি প্রেস ক্লাব থেকেই শুরু করছি। আমরা যেটা মূলত এমনিতে কথায় বলা হয় যে আর্গুমেন্টারি ইন্ডিয়ান, সেটা আমি পজিটিভলি ধরছি, কারণ যুক্তি তর্ক যত করা যায়, এটা একটা চার্নিং এর মধ্যে দিয়ে আমরা ওই মন্থনটা হয় এবং এগোতে পারি। আর সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে যত যুক্তি তর্ক পাবে সেটা যদি ফুরিয়ে যাবে, যেহেতু আমরা কলকাতায় এবং বাংলায় বসেই করি, সবাই ওই বিখ্যাত লাইনটাও জানি রবি ঠাকুরের, যে শেষের সেদিন বড় ভয়ঙ্কর, অন্য সবে সঠিক কথা পাবে, আমি শুধু রব নিরুত্তর। যুক্তি তর্ক যেদিন আর করা যাবে না, সেদিন জীবনটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। তাই যুক্তি তর্কের মাধ্যমে আমরা কিভাবে জীবনের নানান ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতে পারি সহজভাবে দিন প্রতিদিনের জীবনে, সেইটা নিয়েই আমরা আজকের এই আলোচনা, এবং কিভাবে আমাদের এই যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যুক্তি তক্কগপ্প নামে একটি সম্পূর্ণ চ্যানেল যদি লঞ্চ করা যায়, সেই আলোচনায় আমরা ঢুকবো। নমস্কার,
আমি প্রথমেই আগত সকল দর্শকবৃন্দকে আমার নমস্কার জানিয়ে এবং উপস্থিত প্যানেলিস্টদের নমস্কার জানিয়ে ঋতিকদাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করব। আমাদের আজকের যে আলোচনা সেটা অনেকটা ফ্রি উইলিং আলোচনা হবে বলে আমি আশা করি, এবং এখানে মূল যে তিনটে স্তম্ভ নিয়ে আমরা কথা বলবো সেই তিনটে স্তম্ভ হচ্ছে বিজ্ঞান, দর্শন এবং আত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, সায়েন্স, ফিলসফি এন্ড স্পিরিচুয়ালিটি। আসলে এই তিনটেকে আমরা স্তম্ভ বললাম কেন, আমি স্তম্ভ হিসেবে বললাম কেন, কারণ এই তিনটে স্তম্ভের যে দেওয়ানোয়া তাতেই কিন্তু মানব জীবন সংজ্ঞায়িত। অর্থাৎ আমরা বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রশ্ন করি কেন, দর্শনের মাধ্যমে আমরা প্রশ্ন করি কি বা কে, এবং আধ্যাত্মিকতার মধ্যে আমরা প্রশ্ন করি বিস্ময়, অর্থাৎ এসবের মূলে কোথায়, এসবের মূল কোথায়। কাজে এই তিন ধরনের প্রশ্নের সংশ্লেষে হয়তো আমরা আজ পৌঁছবো, এবং তাতে হয়তো তর্ক বিতর্ক থাকবে না, সেখানে হয়তো থাকবে সবার একসঙ্গে আসা, এবং হয়তো থাকবে একটা সংশ্লেষ। প্রথমে বলি বিজ্ঞানের কথা। আসলে বিজ্ঞানে আমরা যেভাবে দেখি সেটা মনন দিয়ে এবং পর্যবেক্ষণ দিয়ে। অর্থাৎ আমি যেহেতু একজন রসায়নবিদ, কেমিস্ট্রি প্রফেসর, তাহলে আমাদের কেমিস্ট্রি বা রসায়ন হচ্ছে এম্পিরিক্যাল সায়েন্স, এবং সেই এম্পিরিক্যাল সায়েন্সের অর্থ হচ্ছে যে পর্যবেক্ষণ ছাড়া বিজ্ঞানে কোনো কিছু দাঁড়ায় না। আর সেই পর্যবেক্ষণ আমরা করতে পারি, যখন করতে পারি তখন কিন্তু আমরা সৌভাগ্যবান। কারণ এমনও হতে পারে যেখানে পর্যবেক্ষণ আর পর্যবেক্ষিত এই দুটোর মধ্যে একটা অমিল এসে যায়। এবার পর্যবেক্ষণের পর আমরা কি দেখি, আমরা সেটাকে আত্মীকরণ করি। অর্থাৎ আমরা দেখে নিই আমাদের চেনা যে ধারণা, চেনা যে ভাবনা, তার ম্যাপ বা তার যে মানচিত্র রয়েছে, সেই মানচিত্রের সঙ্গে আমাদের নতুন পর্যবেক্ষণ ঠিক কোনখানে কিভাবে এসে বসছে। সেটা যখন হয় তখন আমাদের ভেতরে একটা আসে বোঝার আনন্দ, এবং সেই বোঝার আনন্দ তখন ছাপিয়ে যায় অন্য সমস্ত কিছু, এবং সেটাতেই থাকে বিজ্ঞানের আবিষ্কারের আনন্দ। যেমন আমি আপনার একটা সহজভাবে উদাহরণ দিলে বলতে পারি, মনে করুন কোনো এক শিশু, সে কোনোদিন শাঁখ দেখেনি, সে যখন প্রথমবার শাঁখ দেখলো তখন সে কিন্তু বুঝতে পারেনি যে শাঁখ কি, কিন্তু দ্বিতীয়বার সে যখন শাঁখ দেখে তখন সে বুঝতে পারে যে এটাই হচ্ছে শাঁখ, এর এইরকম আকার, এইরকম প্রকার, এইরকম ভাবে দেখতে, এবং সেই সমন্বয়ের মাধ্যমে যে সংশ্লেষটা তৈরি হয় সেটাই হচ্ছে শেখা। এটা তো গেল বিজ্ঞানের। এরপর আসছি দর্শনের দিকে ভাবতে গেলে আমরা সবসময় অন্তর্নিহিত অর্থ জিজ্ঞেস করি, সেটা পাশ্চাত্যের দর্শনই হোক আর প্রাচ্যের দর্শনই হোক। অর্থাৎ আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে মানে কি, একটা ঘটনার মানে কি। যেমন আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে বা হিন্দু দর্শনে রয়েছে, শুরু হয়েছে অবতারণা দিয়ে তস্তম, অর্থাৎ কে তুমি। এবারে কে তুমি এই ভাবনাটা আসলে খুলে দেয় দর্শনের নানান প্রশ্ন। আমি কি এক রাশ এক অনুসমারোহ, নাকি আমি এক রাশ এক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিচ্ছুরণ, তার সঙ্গে অনুর সংশ্লেষের সমারোহ, নাকি না আমি অন্য কেউ, আমি কি স্টারডাস্ট অর্থাৎ তারকা বা নক্ষত্রের ধুলোবান। এবার সেইখানে গিয়ে যেখানে বিজ্ঞান শেষ হয় সেখানে শুরু হয় দর্শন, এবং সেই দার্শনিকতা আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু রসদ জুড়িয়ে যায়। এরপর আসে আধ্যাত্মিকতা, যেখানে দর্শন আর বিজ্ঞান থেমে যায়, সেখানে শুরু হয় আধ্যাত্মিকতা। সেখানে আমরা প্রশ্ন করি এসবের মানে কি, আমরা রয়েছি কেন, সেটা কি শুধু শ্বাস প্রশ্বাসের জন্য,
আমরা রয়েছি কেন? শুধুই কি স্বামী বিবেকানন্দের কথা বলতে গেলে দাগ রেখে যাওয়ার জন্য, নাকি না অন্য কোনো কারণ, অন্য কোনো নিহিত মানচিত্র রয়েছে, সেই মানচিত্রের একটা ছক রয়েছে, সেই ছকের মাধ্যমেই হয়তো আমাদের অস্তিত্ব, এবং সেই অস্তিত্ব এক নন ইকুইলিব্রিয়াম থেকে আরেক নন ইকুইলিব্রিয়াম, বা এক ইকুইলিব্রিয়াম থেকে আরেক ইকুইলিব্রিয়ামে চলে যাওয়ার মতো। অর্থাৎ যেখানে জন্ম হলো, যেখানে মানুষের জন্ম হলো এবং মানুষের আগে জীবনের জন্ম হলো, সেখান থেকে আস্তে আস্তে জীবন বিস্তারিত হয়ে হয়তো শেষ দিনে আসবে, যেটা ঋত্বিকদা বলছিলেন যে শেষের সময়। এবং সেইখানে কিন্তু নতুন ভাবে আমাদের ভাবতে হবে আজকে কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গায় আসছে, তার মানেটা কি, তার দার্শনিক ব্যাখ্যা কোথায়? এর মানে কি আমরা পাল্টে যাব, নাকি না আমরা বদলে যাব? এবং এখানে জেফ্রি হিন্টনের একটা সুন্দর কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেখানে তিনি বলেছিলেন যে আমরা যখন একটা ইমারত তৈরি করি, বা আমরা যখন একটা সামান্য রাস্তা তৈরি করি, তখন কিন্তু আমরা ভাবি না সেই রাস্তা তৈরি করার জন্য আমরা কতগুলো পোকা মাকড় বা কতগুলো ছোটখাটো উদ্ভিদকে ধ্বংস করে দেবো, কারণ সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ঠিক সেইভাবেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি একদিন সেই জায়গায় আসে যখন তাদের কনস্ট্রাকটিভ পাওয়ার হইল, যখন তারা কোনো কিছু তৈরি করতে চাইবে, তখন সেখানে হয়তো তারা আমাদের মতো সাধারণ মেধার মানুষের কথা ভাববে। কাজেই আমরা আজকে যেখানে কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৃষ্টির মাইলক্ষণে রয়েছি, সেখানে দাঁড়িয়ে হয়তো আমাদের এই প্রশ্ন করাটা জরুরি যে আমরা ঠিক কোন দিকে চালিত করব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কাজেই সেইখানেই হয়তো প্রয়োজন আত্মিকতা, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, সেখানেই হয়তো প্রয়োজন বিজ্ঞান, এবং সেখানেই হয়তো প্রয়োজন দর্শনের সংশ্লেষ। ধন্যবাদ। ওনার কথা থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে অনেক সময় ভাবি যে এইগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, কিন্তু উনি দ্বন্দ্বের বদলে যেটা কথা বলছেন সেটা সংশ্লেষের কথা। অর্থাৎ বেসিক্যালি হয়তো সায়েন্স, টেকনোলজি, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি এগুলো কোথাও না কোথাও কনভার্ট করে ডাইভার্টিং, তার একটা জায়গা তৈরি করা। অন দিস নোট আমি চাইবো আমাদের মধ্যে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর দীপঙ্কর হোম আছেন, উনি যদি ওনার এই দীর্ঘ অভিজ্ঞতা, পড়াশোনা, গবেষণা সব থেকে আমাদের ঋদ্ধ করেন। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এইরকম আলোচনা সভা বলার সুযোগ সচরাচর। অধ্যাপক সৌম্যজিৎ রায়কে ধন্যবাদ, শুধু বক্তব্যে আলোচনার সুরটা বেঁধে দিয়েছেন। শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমি যেটা বলতে চাই, অধ্যাপক রয় ইতিমধ্যেই বলেছেন বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতা এগুলো বলতে কি বোঝায় তাদের মধ্যে। আমি যেটা বলবো, আমি যে দিকটার উপরে জোর দেব, বিজ্ঞান দর্শনের সম্পর্ক নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে, হবে ইত্যাদি, কিন্তু এই মুহূর্তে আমরা যে বৈজ্ঞানিক ইতিহাসে একটা বৈপ্লবিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সে সম্পর্কে অনেকেই অবহিত নয়, বিশেষত আমাদের দেশে তো বটেই, যে একটা কত বড় বিপ্লবের মধ্যে দিয়ে চলেছে। সেটা হলো যেটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়ান্টাম রিভলিউশন, অর্থাৎ দ্বিতীয় কোয়ান্টাম বিপ্লব। আপনারা জানেন 100 বছর আগে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কৃত হয়েছিল। মানে অধ্যাপক রায় বললেন আমরা সব অণু পরমাণুর সমষ্টি। সে অণু পরমাণুর জগতে নিউটনীয় বলবিদ্যা খাটে না, সেখানে যে মেকানিক্স খাটে সেটা হলো কোয়ান্টাম বলবিদ্যা। এবং সেই কোয়ান্টাম বলবিদ্যার ওখানে খাটে বলে নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। এবং সেখান থেকে বিজ্ঞানের ইতিহাসে কোয়ান্টাম মেকানিক্স হলো যে তত্ত্ব যেটা সবচেয়ে বেশি দার্শনিক প্রশ্নের অবতারণা করেছে, এবং সে প্রশ্নগুলোর এখনো মীমাংসা হয়নি, মানে গুরু প্রশ্ন। কিন্তু যেটা ঘটেছে এবং যেটা ঘটে চলেছে এই মুহূর্তে, যার সুদূর প্রসারী ফল কৃত্রিম মেধার মতো আরেকটা বৈপ্লবিক পদক্ষেপ বিজ্ঞানের এবং মানব জাতির বিবর্তনের ক্ষেত্রে, সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স থেকে যে নতুন টেকনোলজি তৈরি হচ্ছে,
সেই টেকনোলজি, যে টেকনোলজি আপনারা এখন ব্যবহার করছেন তার থেকে অন্য শুধু মানের নয়, যেমন কৃত্রিম মেধাতে এক ধরনের এটাতে যে ধরনের হচ্ছে সেটা কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, মানে আপনারা মোবাইল যে ব্যবহার করছেন, আপনারা গুরুত্বপূর্ণ মেসেজ করার জন্য ইন্টারনেট যেভাবে ব্যবহার করছেন, সেগুলো সবই পাল্টে যাবে আজ থেকে 10 বছরের মধ্যে, মোটামুটি বোঝা যাচ্ছে। সুতরাং যেটা, কিন্তু তার থেকে বড় কথা, এই যে বিপ্লবটা হতে চলেছে সেটা, সেখানে যেটা মজার ব্যাপার, এটা শুরু দার্শনিক প্রশ্নগুলো, মানে বিজ্ঞান আর দর্শনের সম্পর্ক নিয়ে একটা অন্য পুরো ধরনের গল্পের অবতারণা এই সেকেন্ড কোয়ান্টাম রিভলিউশন করেছে। যে আমরা যাকে মেটাফিজিক্যাল কোয়েশ্চেন্স বলতাম, যেটা পর্যবেক্ষণ করে কখনো তার মীমাংসা করা যাবে না, যে কি বাস্তবতা মানে কি, সেই প্রশ্ন বিশপ বার্কলের আমল থেকে ফিলোসফার তারা বিতর্ক করে গেছেন। গ্যালিলিওর সময় প্রচুর বিতর্ক হয়েছে, পরেও হয়েছে। বার্কলের সে বিখ্যাত উক্তি, একটা অরণ্যে গাছ যদি পড়ে যায় সে আওয়াজ হয় কি, কেউ তো আওয়াজ শোনার নেই, তাহলে সেই আওয়াজের অস্তিত্ব, বাস্তব অস্তিত্ব কি, সে প্রশ্ন উনি তুলেছিলেন। তার থেকে বৃহস্পতি গ্রহের আশেপাশে যে চাঁদ ঘুরছে সেগুলোর বাস্তবতা আছে কিনা নিয়ে গ্যালিলিওকে প্রশ্ন করা ছিল। তার উত্তর গ্যালিলিও সহজভাবে দূরবীন দিয়ে দিয়েছিলেন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে সে প্রশ্নগুলো আরো গভীরভাবে রয়েছে। অণুপরমাণুর কথা বলা হচ্ছে, তার মধ্যে যে ইলেকট্রন প্রোটন গুলো আছে সেগুলোর বাস্তবতার আকাশের চাঁদের বাস্তবতা, তার মধ্যে কোনো তফাৎ আছে? তাহলে এই বাস্তবতার সাথে ওই বাস্তবতা কি করে মেলাবো? চাঁদও অণুপরমাণুর সমষ্টি, কিন্তু চাঁদ আছে আমি চাঁদ না দেখলেও, কিন্তু অণুপরমাণু কি তার সমস্ত ধর্ম নিয়ে বিরাজমান আমরা না দেখলেও, সেটা নিয়ে বহু দার্শনিক আলোচনা হয়েছে, পপুলার লেখা টেখা হয়েছে, রবীন্দ্রনাথ আইনস্টাইনের বিখ্যাত আলোচনা। কিন্তু সেই সব আলোচনাকে অন্য স্তরে নিয়ে গেছেন, যার কথা আপনারা কেউই জানেন না, আমি শিওর। কেউ যদি জেনে থাকেন হাত তুলবেন। জন স্টুয়ার্ট বেল, তার আবিষ্কার, যেটা বলা হচ্ছে মানে পিথাগোরাসের থিওরেমের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরেম মানব জাতির ইতিহাসে, বেলস থিওরেম। সেটা দিয়ে জন বেল একটা পদ্ধতি দেখালেন যে খুব প্রশ্ন, মেটাফিজিক্যাল কোয়েশ্চেন বা প্রচন্ড দার্শনিক ভাবে গূঢ় প্রশ্ন, সেটাকেও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মীমাংসা করা সম্ভব, যে ধরনের আর্গুমেন্ট। ফলে চাঁদ আছে কি নেই ওই প্রশ্নটা ডিরেক্টলি বেলস থিওরি থেকে করা হচ্ছে না, কিন্তু সেদিকে মীমাংসা করার জন্য যেটা করা হলো, অণুপরমাণু জগতের অনেক ঘটনা, যেমন সেগুলো আর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তার থেকে যে মেসেজটা হলো যে এইসব ফিলোসফিক্যাল অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেনকে এক্সপেরিমেন্টালি টেস্ট করার মেথোডোলজিটা 1964 সালে জন বেলের আবিষ্কারে প্রথম জানলা খুলে গেল, যাকে স্বীকৃতি দিল 1922 সালের নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান। জন বেলের পথ ধরে এগিয়ে প্রথম এক্সপেরিমেন্ট যারা করেছিলেন তাদের নোবেল পুরস্কার, এবং জন বেলের এই পদ্ধতিকে স্বীকৃতি জানিয়ে বলে যে এটা তৃতীয় কোয়ান্টাম বিপ্লব করে দিয়েছে। আর মজার ব্যাপার, ওই আবিষ্কার থেকে শুরু করে সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখানো যে যদি দুটো অণুপরমাণু দুটো অনেক দূরেও থাকে একটা সোর্স থেকে বেরিয়ে, তখনও তাদের মধ্যে একটা ক্রিয়া প্রক্রিয়া চলে, যেটা সাধারণ কথায় বলা যায় না পর্যবেক্ষণ, কিন্তু সেটার বাস্তবতা আছে কি নেই সেটা পরীক্ষা করে টেস্ট করা যায়। তো এই ধরনের প্রশ্নগুলোর থেকে পরে যে আলোচনা শুরু হলো সেটা হলো সত্যি আইনস্টাইনের প্রশ্ন, ইজ দ্য মুন দেয়ার when nobody looks it? সেটা আমরা অণুপরমাণু জগতে টেস্ট করতে পারি কিনা, ইজ দ্য ইলেকট্রন তার প্রপার্টি আছে কিনা, সেটা পথ অ্যান্টনি লেগেট শুরু করলেন, সেই পথে জন বেলের থেকে। তো আমি যেটা বলতে চাইছি, এই যে ধারার একটা ধারার যে গবেষণা, তার ফলে যেসব আবিষ্কার হচ্ছে, তার ফলে বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্কের ব্যাপারটা একটা নতুন মাত্রা পাচ্ছে। ফলে সেইটা আমার মতে সেই এই দিকটা নিয়ে আরো আলোচনা স্কুল স্তরে, হাই স্কুলের স্তরের অ্যাডভান্স থেকে হওয়া দরকার। কারণ এর থেকেই নতুন টেকনোলজি বেরোবে, কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি অলরেডি বেরোচ্ছে, যা দিয়ে সব
মানে সিকিউর ওয়েতে আমরা পাসওয়ার্ড দিয়ে শুরু করি, কিন্তু সেটা সাফিসিয়েন্টলি সিকিউর নয়, বা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে র্যান্ডম নাম্বার করে মানে যেটা কেউ এরকম সিকিউর তৈরি করার কমিউনিকেশনের একদিকে রিসার্চ হচ্ছে, আরেকদিকে কম্পিউটারের ক্ষেত্রে পুরো এক বিপ্লব যে অলরেডি করা হচ্ছে, যে সাধারণ সুপার কম্পিউটারে যেটা করতে 6 মিনিট লাগে, যেটা করতে প্রায় 6 মিলিয়ন বছর লাগে, সেটা একটা কোয়ান্টাম কম্পিউটার অলরেডি যা করা হয়েছে 6-10 মিনিটে করছে। ফলে একটা একদিকে কৃত্রিম মেধাটা যে স্তরে, এটা একটা অন্য স্তরে একটা পুরো বিপ্লব আনতে চলেছে, যেটা সম্পর্কে এখনো অত অবহিত সবাই নয়। কিন্তু আমি টেকনোলজিক্যাল দিকগুলো যাচ্ছে না, এর থেকে যে ফিলোসফিক্যাল মেসেজটা বড় সাংঘাতিক, যে ওইসব প্রশ্নগুলো সেগুলো যে এখন পরীক্ষা নিরীক্ষা করে করা যাচ্ছে। ফলে বিজ্ঞান ও ফিলোসফির মধ্যে আগে যে ভাবটা ছিল, যে অর্থে ভাব করা হতো, ওটা পর্যবেক্ষণ করে করা যায়, ফিলোসফিক্যাল কোয়েশ্চেন খালি তর্ক করা যায়, কোনো মীমাংসায় পৌঁছানো যায় না। অমুকের স্কুল এই স্কুল বিশ্বাস করে, এই ফিলোসফিক্যাল করে তর্ক করে যাওয়া যায়। এখন কিছু কিছু ফিলোসফিক্যাল কোয়েশ্চেন এগুলোকে পরীক্ষা নিরীক্ষার স্তরে আনা যাচ্ছে, এবং এর ফলে যে গবেষণার দ্বারা খুলে যাচ্ছে, তার থেকে দেখানো যাচ্ছে, সেটাই একটা বড় বিপ্লব। 90 সাল থেকে দেখা গেছে যে তার থেকে একজন বলতে পারেন এসব করে লাভ কি, তার জন্য যেটা হচ্ছে ওটা করে এই কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এইগুলোর আবিষ্কার হয়েছে। এগুলোর আবিষ্কার হয়েছে বেলস থিওরেম থেকে অনুপ্রাণিত। বেলস থিওরেম একটা দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা। ফলে এই যে বিজ্ঞানের এই দিকটা যেটা বিবর্তিত হচ্ছে, এইটা একটা মানে সাংঘাতিক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যেটা মানে পৃথিবীর শ্রেষ্ঠতম মাইন্ডের এখন সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আমাদের দেশে আনফরচুনেটলি আমরা মিডিওক্রিটি স্তরে পড়ে আছি, ওটা নিয়ে তেমন কোনো আলোচনা, তেমন কোনো দেখতে পাই না। সেদিক দিয়ে আমি অপরচুনিটিটা পেয়ে এটা বললাম। এটা এই সম্পর্কে আমাদের আরো অনেক আলোচনা দরকার। কারণ যেমন রবীন্দ্রনাথ আইনস্টাইনের আলোচনা নিয়ে বহু লেখা হয়, সেই আলোচনাগুলো এখন পুরো এক অর্থে অবসলিউট। কারণ পুরো এখন নতুন ভাবে এটা ভাবতে হবে যে এই যে আলোচনাগুলোকে এখন অন্য স্তরে নিয়ে যাবে, সেটাই সেকেন্ড কোয়ান্টাম রিভলিউশন করে দিয়েছে। সেই জন্য কোনো নোবেল পুরস্কারের সাইটেশনে এই ধরনের কথা সচরাচর ব্যবহার করা খুবই কম ব্যবহার করা হয়েছে। This line of discovery has opened the new world window to our entire understanding of physical reality and has led to practical applications. ফলে এখানে বিজ্ঞান, ফিলোসফি এবং টেকনোলজি একটা মিশে, তো সেদিক দিয়ে আমি মনে করি এটা সম্পর্কে আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে বিশেষ করে। আর এত সুন্দর একটা ট্যাগলাইন করেছে, হেডলাইন বিজনেস ঝরঝরে বাংলায় তরতরে ব্যবসা, মানে এটা অসাধারণ লাগলো আমার কাছে। এই তরতরে ব্যবসাটা করতে গেলে এখন এই যে প্রযুক্তি যেটা বলছে, এখানে যুক্তি তথ্য, এখানে প্রযুক্তি যদি এখন আমরা না পাই, যদি না ডেভেলপ হতো, তাহলে আজকে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি, আমি আইসক্রিম এবং কেক ম্যানুফ্যাকচারার, মিল্কবেরি ব্র্যান্ডে আমাদের বিক্রি হয়, সেখানে বোধহয় এরকম ভাবে পাওয়া যেত। প্রযুক্তি আনাতে অনেক প্রোডাক্টগুলো খুব সুন্দর ভালো হয়েছে, এবং নানা রকম নিত্য নতুন মেশিনারিজ এবং প্রযুক্তির জন্য কস্টিংটা অনেক কম হয়ে যায়, লোকের কাছে কম খরচে এবং এই প্রোডাক্টটা আমরা পৌঁছাতে পারছি। আর যেটা রইল যে এথিক্যাল ভ্যালু, যদি আমাদের বিজনেসের মধ্যে যদি এথিক্যাল ভ্যালু না থাকে, তাহলে পরে কাজটা করার সুবিধা ঠিক হবে না। কেন সমাজের প্রতি একটা আমাদের দায়িত্ব আছে, যে কিভাবে ভালো জিনিস, এবং লাভ তো ব্যবসার একটা প্রধান মানে হচ্ছে যে লাভ করা একটা, কিন্তু লাভ করাটার মানে যে শুধু ঠকিয়ে লাভ বা কোনো একটা আননেসেসারি কিছু করা, সেরকম না করাটাই মনে হয় ভালো। সেই ভ্যালুটা আমাদের রাখতে হবে। আর
এই বিভিন্ন সময় যে আমরা যাচ্ছি যে বিভিন্ন সময়তে যে দেখা যায় যে অনেকে অনেক রকম বানাচ্ছে, এথিক্যাল ভ্যালু ছাড়া করছে কাজকর্ম, যে যারা দেখা গেল যে কোনো ইয়ে নেই, মানে ওখানে কোনো নিজস্ব কোনো একটা এথিক্যাল ভ্যালু রাখছে না, যতটা পারি ততটাই লাভ করবো, এরকম করাটা আমার মনে হয় ঠিক হবে না। তার জন্য এথিক্যাল ভ্যালুটা আমাদের খুব দরকার, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। তো সর্বাগ্রে আমি ধন্যবাদ জানাবো এই টাইমস কলকাতা এবং বিদ্যাকে আমাকে এরকম একটা আলোচনা সভায় আমন্ত্রণ জানানোর জন্য এবং এত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আমাকে আমার ভিউজটা প্রেজেন্ট করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং তারপরে দীর্ঘ 10 বছর আমি নানান বহুজাতিক সংস্থায় চাকরিও করেছি। আমার যেটা বারবার করে যেটা আমার মনে হয়েছে যে উনি যে প্রশ্ন করলেন যে কোথায় গিয়ে সায়েন্স, ফিলোসফি, সোশিয়োলজি সবকিছু এক জায়গায় এবং অর্থনীতির কথা আমি বললেন, এই সব সাবজেক্টগুলো কোথায় গিয়ে একটা জায়গায় যেন মিলে যাচ্ছে বা কোথায় মিলছে। এখানে একটা ছোট গল্প বলি। AK-47 বন্দুকটা আমরা সবাই চিনি। AK-47 যে বন্দুকটা, এই বন্দুকটা তৈরি হয় রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যখন এটা ফাইনালি কমিশন হয় তখন it was the most advanced gun in the world এবং এটা তৈরি হয় কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল জায়গা থেকে। The research question that led to this invention or this innovation, সেই রিসার্চ কোয়েশ্চেনটা ছিল যে ততদিন অবধি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত বন্দুক ছিল তারা ওই কাদায় বৃষ্টিতে জং ধরে আটকে যেত এবং সেই যে আটকে যেত তার ফলে যেটা হতো অনেক সময় মিসফায়ার হতো, যেটা আজকে আমাদের ভারতবর্ষে যেগুলো কাটা বন্দুক হয় সেখানে মিসফায়ার হয়, যে গুলি করে তারই হাত জ্বলে যায়, এই জিনিসগুলো ভারতবর্ষে দেখা যায়। তো এই প্রবলেমটা প্রফেশনাল আর্মিজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ফেসিং দ্যাট এবং এটাকে সলভ করতে গিয়ে কিন্তু AK-47 এর জন্ম হয়। So the question was safety. The motive was safety. The motive of their invention was safety. ওখানে সায়েন্টিফিক ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং, ইন্টেলিজেন্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটাকে কেউ কিন্তু ছোট করতে পারবে না, সেগুলো ডেফিনেটলি ছিল বলেই সেটা তৈরি করা গেছে। কিন্তু যে ফান্ডামেন্টাল জায়গা থেকে ইনভেনশনটা করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু ওয়াজ আ নোবেল কজ ইন সার্টেন অ্যাসপেক্ট। বাট অবভিয়াসলি ওয়ার ইটসেলফ হ্যাজ আ ডিফারেন্ট কনোটেশন অলটুগেদার। মানে বর্তমানে আমেরিকাতে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলে সিগনিফাই করা হচ্ছে, সেই নিয়ে দের ইজ এ হিউজ ডিবেট গোয়িং অন। সেগুলো অন্য কথা, কিন্তু দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট ইজ দের ইজ এ নোবেলিটি ইন দ্যাট কজ। এবং আজকের ডেটে যদি একটা মানুষের হাতে AK-47 থাকে, সে জঙ্গি না সে সোলজার সেটা ডিপেন্ড করবে তার পার্সোনাল এথিক্যাল ভ্যালু, তাই না? AK-47টা সে কিভাবে ইউজ করছে। A trained gunman can be a soldier, a trained gunman can be a terrorist. A trained gunman can be the guardian of the society, a trained gunman can be the enemy of the country. সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে সেই পার্সোনালের সেই মুহূর্তে তার অর্গানাইজেশন লয়্যালটি, তার পার্সোনাল এথিক্যাল ভ্যালুস, সে কোন উদ্দেশ্য থেকে সেটাকে ব্যবহার করছে, এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেনসগুলো। এবং এই জায়গাতেই কিন্তু এই যে দর্শনের কথা বারবার করে উঠে আসে, এটা আসে। এবং সায়েন্স, নলেজ, এই সব জিনিসগুলোই যতক্ষণ না সোসাইটিতে, সমাজে প্র্যাকটিক্যালি
ইমপ্লিমেন্টেড হচ্ছে এবং মানুষ নিজের জীবনে নিয়ে আসতে পারছে, ততক্ষণ কিন্তু সেই সায়েন্সের কোনো ভ্যালু নেই। হিগস বোসন পার্টিকেল উপর থেকে নিচে লাফাচ্ছে না, নিচ থেকে ডান দিকে লাফাচ্ছে, তাতে কিছু এসে যায় না কিন্তু কারো, তাই না? যতক্ষণ না সেটা একটা মানুষকে প্রত্যেকদিন কিভাবে তাকে এফেক্ট করছে সেটা সে প্রতিনিয়ত বুঝতে পারে। হ্যাঁ, একজন সায়েন্টিস্ট যিনি তার সারা জীবন দিয়েছেন সেই পার্টিকুলার গবেষণার ক্ষেত্রে, তার জন্য তার একটা নানান রকম ডাইমেনশন আছে, কিন্তু একটা লেম্যানের জন্য সেই ডাইমেনশনগুলো এক্সিস্ট করে না। একটা লেম্যানের জন্য যে ডাইমেনশনগুলো এক্সিস্ট করে সেটা হচ্ছে তার সোসাইটিতে তার সোশিওলজিক্যাল ফ্যাক্টরস, তার ইকোনমিক ফ্যাক্টরস। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস আমাদের সামনে আজকে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এআই এর জন্য একটা অনিশ্চিত ভবিষ্যৎ, একটা অনিশ্চয়তা আমাদের চোখের সামনে আসছে, যেটা এআই দ্বারা ইনডিউসড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ইনডিউসড। এখানে আবার একটা ছোট গল্প বলি। ডিবিএস ব্যাংক, যেটি এশিয়ার সব থেকে বড় একটি ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হচ্ছে ডিবিএস ব্যাংক। তার যে গ্রুপ সিইও এবং ডিবিএস হংকং এর চেয়ারম্যান সুশান বলে একজন ভদ্রমহিলা, তো তিনি এই বছরই তিনি সিঙ্গাপুরে একটা কনফারেন্সে, ফরচুনের একটা কনফারেন্সে তিনি একটা খুব সুন্দর কথা বলেন যে the day she was hired as the CEO, যদি উনি সিইও হওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তিনি যেদিন পান, সেদিন তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডেড হন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ব্যাংকের যত বোর্ড মেম্বার্সরা আছে তারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল। তুমি দ্য মোমেন্ট শি এন্টার্স দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওনাকে সবাই গ্রিট করা শুরু করেন এবং দ্য ফার্স্ট গ্রিটিং মেসেজ দ্যাট শি রিসিভড অন দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে ওনাকে বলছে যে even a CEO's job can be replaced by AI. তো উনি তখন বলছেন যে এত দেখে লোকে একটু চমকে যাওয়ার কথা, তাই না? উনি বলছে দেখে আমি স্বাভাবিকভাবে চমকে গেছি, কিন্তু তার সাথে সাথে তিনি বললেন আমি ওইটা পাওয়ার পর থেকে আমি আমার প্রত্যেকটা মানুষ যখন হায়ারিং করি বা আমার সঙ্গে যারা কাজ করে, আমি থট প্রসেসটাকে এইভাবে করে নিয়েছি বা সবাইকে করতে গাইড করি যে আমরা এখন থেকে আর হায়ার করব না সেই রকম ব্যক্তিকে যার হয়তো আইকিউ খুব হাই, যার নলেজ খুব হাই, যে অনেক বেশি মানে কোয়েশ্চেনস এর আনসার দিতে পারে, ঠিক আছে? বিকজ নলেজ হ্যাজ নাও বিকাম ডেমোক্রেটাইজড। এখন ফোনে সবকিছু পাওয়া যায়, এআই এর যুগে তো আস্তে আস্তে এখন কোডিংও করার দরকার পড়ে না, এখন একটা প্রম্পট লিখে ওয়েবসাইট তৈরি হয়ে যায়, তাই না? তো নলেজ হ্যাজ বিকাম ইউবিকুইটাস, নলেজ ইজ ডেমোক্রেটাইজড। কিন্তু আমরা হায়ার তাদেরকে করব যাদের মধ্যে অ্যাটিটিউড আছে টু ডিল উইথ দি আনসার্টেন এবং নতুন জিনিস শিখতে পারবে, যার মধ্যে ওই জিলটা আছে যে আমি কি করে নিজেকে সবসময় মোল্ড করতে পারবো, আমার যে পুরোনো যেগুলো আমি জানি সেই ইগোটাকে আমি সরিয়ে রেখে খুলে দিয়ে আমি নতুন জিনিসকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে পারবো, ওই ওপেন মাইন্ডেডনেস। এবং যাদের মধ্যে ওপেন মাইন্ডেডনেস আছে শুধু তাদেরকেই আমরা হায়ার করব, কারণ দে ক্যান অ্যাডাপ্ট ফাস্টার। এবং এই যে অ্যাডাপশনের জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আমাদেরকে স্পিরিচুয়াল কোশ্চেন বা এসকিউ থেকে আমাদের এই অ্যাডাপশনের জায়গাটা তৈরি হয়। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু ভগবানের সামনে দাঁড়িয়ে পুজো করার নয়, 3 বেলা আরতি করা মানে স্পিরিচুয়াল নয়, দ্যাট ইজ এ রিচুয়ালিস্টিক পারসন অর এ রিলিজিয়াস পারসন। রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। এই জায়গাটা আমাদের সবসময় মনে রাখতে খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে একটা আমাদের মধ্যে সবসময় একটা ডিবেট চলতে থাকে আমাদের সমাজে যে জ্ঞান না বিজ্ঞান, মানে জ্ঞান বলতে আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়ালিটি অর সায়েন্স, জ্ঞান না বিজ্ঞান। জ্ঞান আর বিজ্ঞানকে আলাদা হওয়ার দরকার নেই, কারণ ফান্ডামেন্টাল যে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন যেখান থেকে সব রকম রিসার্চ শুরু হয়েছে, যেমন যদি আমরা জিওমেট্রির ক্ষেত্রে ধরি, জিওমেট্রি মানে পৃথিবীকে কি করে মাপবো, তাই না? জিওমেট্রি মানে পৃথিবী, জিওকে কি করে মাপবো, জিওর ম্যাট্রিক্স থেকে আমার জিওমেট্রি তৈরি হয়েছে। তো এইরকম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে আমি কোথায় আছি, আমি কি, আমার এই শরীরটা কি দিয়ে তৈরি, এই পৃথিবীটা কি দিয়ে তৈরি,
যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, আমি কোথায় আছি, আমি এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে কি, এই ধরনের যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের আনসার খোঁজার জন্যই কিন্তু এত রিসার্চ। এবং এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন খোঁজার যে আনসার যে পদ্ধতি, তার একটা পদ্ধতি হচ্ছে বিজ্ঞান, যেটা একদম এক্সপেরিমেন্টেশন করে 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 রিসার্চ করে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই আধ্যাত্মিক বলবো না, আমাদের ভারতবর্ষের যে বৈদিক শাস্ত্রে যে জ্ঞানগুলো আছে, যে নলেজগুলো দেওয়া আছে, তার মধ্যে তার অনেক উত্তর তার মধ্যে লুকিয়ে থাকে। যেমন একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে দিল্লিতে ক্লাউড সিডিং করে বৃষ্টি করানো হয় এবং সেটা নিয়ে কাগজে কাগজে প্রচুর লেখালেখি হচ্ছে, কয়েক কোটি টাকা খরচা হয়েছে বলে। তার ঠিক কয়েকদিন বাদেই কলকাতা শহরে 1950-এর দশকে প্রথম ক্লাউড সিডিং করে বৃষ্টি করিয়েছিলেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজির একজন প্রফেসর। ওনার নাম কি মেঘ ঘোষ না এরকম একটা কিছু নাম দিয়ে ওনাকে ইয়ে করা হয়েছে, মেঘ মুখার্জি সো এরকম একটা নাম দিয়ে ওনাকে মানে ইয়ে করা হতো, লেখা হতো ওনার সম্বন্ধে। তো এবার এই ক্লাউড সিডিং নিয়ে যদি আপনি দেখেন, আমাদের হিন্দু শাস্ত্রে যোগ্য করে ক্লাউড সিডিং করে বৃষ্টি করানোর কথা আগে হয়েছিল এবং সেইটা তিনি ফান্ডামেন্টাল রিসার্চ করে, কিন্তু there are research papers where they have tried to do a scientific experiment to see whether cloud seeding through area can happen. আমি বলছি না যে যোগ্য করলেই হবে, ওটা করার দরকার নেই। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলো সবসময় একই থাকে, সেটা আমরা সায়েন্সের রাস্তা নিই বা আধ্যাত্মিকতার রাস্তা নিই। The methodologies can differ, the fundamental goal is always the same thing. আর আমাদের এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের আনসার খোঁজার একটি মাত্র কারণ, যাতে করে আনসার্টেনটির সাথে আমরা থমকে গিয়ে আটকে না যাই, যাতে we always have that attitude যে যাই আসুক সেটা আমরা মোকাবেলা করতে পারি। এইগুলোই আমি আমার শেষ করব। প্রথমে ধন্যবাদ জানাবো হেডলাইন্স কলকাতা এবং ঋত্বিক মুখার্জিকে। ঋত্বিক মুখার্জি আমার খুব প্রিয় একজন মানুষ এবং আমাদের দেশের ভারতবর্ষের একজন স্বনামধন্য জার্নালিস্ট। আজকে যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে সেটা নিয়ে কিছু বলতে চাই, যেটা এআই নিয়ে কথা হচ্ছিল। এআই মিউজিক প্ল্যাটফর্মে অনেকখানি বিস্তার করে ফেলেছে। আগে মানুষ অনেক তালিম নিত, গুরুর কাছে যেত, শিখত, তবে মিউজিক ডিরেক্টর হতে পারত। আজকাল কলেজে পড়তে পড়তে, স্কুল কলেজে পড়তে পড়তে গল্পের ছলে গুগলে গিয়ে এআই অ্যাপ্লাই করে একটা মানুষ মিউজিক করে ফেলছে, বাচ্চা বাচ্চা ছেলে। সেটা কারোর ভালো হচ্ছে বা কারোর খারাপ হচ্ছে বা কারোর ভিডিও করা হচ্ছে। এআই দিয়ে কি করছে, সে একটা গুগলে গিয়ে মিউজিক ট্র্যাক বানাচ্ছে, যেখানে একটা এআই এর যে মিউজিক গুলো ট্র্যাক গুলো আছে, যে কয়েকগুলো ইউজ হচ্ছে মানে কিবোর্ডে, ওগুলো তো অসাধারণ টোন বানানো আছে, কিন্তু তারা জানে না যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করতে হবে, যে ফ্রিকোয়েন্সি কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে। না জেনে করার জন্য মিউজিকটা দাঁড়াচ্ছে না। আর এআইটা যারা শিক্ষিত মিউজিশিয়ান জেনে কাজটা করে, তাদের এআই হেল্প করছে, মিউজিকটা একটা অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে। আর নাম্বার 2, আমি মিউজিক করি বাট আমি এআই ইউজ করি না। তার কারণ, আমি যদি এআই ইউজ করি তাহলে আমাকে কারোর কপিরাইটে পড়তে হবে। এআই এর মধ্যে কি হয়, প্রত্যেকের মিউজিক যারা আছে সেই ভার্সন গুলোই গুগলে আসে। আমার মিউজিক এআইতে অন্য মানুষ ইউজ করে, বাট আমি কারোর মিউজিক ইউজ করি না। সেটা দিয়ে একটা মিউজিক
আমি আপনাদের শোনাচ্ছি একটা থিম মিউজিক, এটার নাম দেওয়া হয়েছে রিলিজ অফ সোল সার্চিং। বাট এখানে ট্র্যাকটা চালাবার আগে কতটা এফেক্ট আসবে আমি জানি না, এটা ডাইরেক্ট আমি চালাচ্ছি। এটা হলো মিউজিক। থ্যাংক ইউ, ধন্যবাদ ঋতুজি। ধন্যবাদ পণ্ডিত সত্যনারায়ণ মুখার্জিকে। প্রযুক্তির ব্যবহার নিয়েও বললেন, আবার প্রযুক্তি ছাড়াও কিভাবে সুর সৃষ্টি করা যায় সেটাও বললেন। তো আমরা অনেক বিশিষ্ট জনদের কাছে শুনলাম অনেক কথা, যে বিজ্ঞান প্রযুক্তি কোন দিকে, কোয়ান্টাম ফিজিক্স আমাদের কোন দিকে নিয়ে যেতে চলেছে আগামী দিনে, তার একটা ইঙ্গিত পেলাম, যেটা ভগবান বলছেন, বা ওনার মিউজিকের মধ্যে যেটা শুনলাম, যে উনি বলছেন প্রথম দিকে যে একটা খুব দ্রুত লয়ের রিথমিক দিয়ে, তার থেকে ধীরে ধীরে ওটা আসতে বিলম্বিত লয়ের দিকে গেল, শান্ত হয়ে এলো মন ভাবটা। তো আমার মনে হচ্ছে একবার এক বৈদান্তিক বা বেদান্তিক সন্ন্যাসী, উনি আমেরিকায় বক্তৃতা দিতে আমাকে আহ্বান করা হয়েছিল। তিনি প্রথম দিন গিয়ে বললেন যে আমি আশা করি আপনারা করে জানেন আমি কি নিয়ে বলতে গেছি। তখন সবাই হাত তুললো, হাত তোলা দেখে উনি বললেন আপনারা যখন সবাই জানেন তাহলে আমি আর কি বলবো বলে নিয়ে চলে গেছি। তারপরে সংগঠক যারা ছিল তারা বললো যে একটু বুদ্ধিমান লোক, তো ওনাকে আবার পরের মাসে ডাকা হলো। ওরা নিজেদের মধ্যে তাদেরকে প্ল্যান করে নিয়েছিল কি বলতে হবে, উনি আবার একই কথা বলেন আপনারা জানেন আশা করি আমি কি বলবো। তখন ওই কিছু লোক বললো জানি, কিছু লোক বললো জানি না। তার পরের বার যখন আমার নিয়ে এলেন, এরা চারটা বুঝতে পারলো, তখন কেউই আর হাত তুলে বললো আপনারা যারা জানেন, তারা যারা জানেন না তাদের বলে।
তখন সংগঠকরা আরো একটা নতুন কৌশল করলো, ঠিক আছে আমাকে আবার টাকা দেয়। তো তৃতীয়বার যখন নিলেন তখন একই করতো, তখন কেউ কোনো কথা বলতো। তখন আমি বললেন যে এই যে শান্ত হয়ে গেছে, এটাই হচ্ছে রাইট টাইম টু ডিসকাস অ্যাবাউট বেদান্ত। আসুন আমরা ডিসকাস করি বেদান্ত। তো আমি জানি না তুমি ওটা ভেবেই মিউজিকটা সৃষ্টি করেছো কিনা, এই যে দ্রুত লয় থেকে বিলম্বিত লয়ের দিকে যাওয়া, হয়তো কোথা থেকে কোথায় পৌঁছলে তারপর ওই জায়গায় শূন্যে পৌঁছানো যায়, সেটা হয়তো একটা ইঙ্গিত দিয়েছ। আমরা যে আলোচনাগুলো করলাম, আমি ছোট ছোট করে প্রত্যেককে একটা করে শেষ করার আগে আমি সৌমকে দিয়ে আবার শুরু করবো, দেবো সৌম রায়কে। এই যে আমাদের এতক্ষণের যে আলোচনা হলো, তার থেকে যেটা জানা যাচ্ছে যে আমাদের যেমন প্রযুক্তি দরকার, বিজ্ঞান দরকার, এবং এটাকে আরো অন্য দিকেও নিয়ে যেতে হবে, যেটা ডক্টর হোম ইঙ্গিত দিলেন যে কি হতে চলেছে আমরা জানি না। তো এই যে অগ্রগতির সঙ্গে একই সঙ্গে কিন্তু জীবন বোধ, এই জীবন বোধের মধ্যে হয়তো দর্শন থাকে, সেইটাকে ছাড়লেই চলবে না, দুটোকে মেশানোর একটা জায়গায় চলেছে। এবং যুক্তি তর্ক বিজ্ঞানের মধ্যে থাকুক, এর মধ্যেও থাকুক, ওই যুক্তি তর্কর মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্তের দিকে যাই। দুটোকে মেলবন্ধনের রাস্তাটা কি হতে পারে, খুব ছোট করে। আমি এখানে একটা কথা না বলে পারছি না, প্রভু ভগবানের কাছে কথা এটা নিয়ে, সেটা হচ্ছে উনি যে কথা বলেছেন যে বিজ্ঞানের অর্থ কি যদি সেটা সাধারণ মানুষের কাজে না লাগে। এবং বিজ্ঞানীদের মধ্যে দুটো শাখা আছে, একটা শাখা যারা বিশ্বাস করেন সায়েন্স ফর সায়েন্স সেক বা সায়েন্স ফর নলেজ সেক, আর একটা শাখা আছে এটা বলেন সায়েন্স ফর হিউম্যানিটি সেক। এটা নিয়ে ইউএসএ তে ডোনাল্ড স্টোকসের সময় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন একটা খুব ভালো তর্ক হয়েছিল, এবং তারপর ডোনাল্ড স্টোকস সেটার থেকে যে সলিউশন এনেছিলেন সেটা বলেছিলেন দুখানা অ্যাক্সিস টানতে, দুটো অ্যাক্সিস টেনে একদিকে আপনি রাখলেন ইনোভেশন আর অপর দিকে রাখলেন নলেজ। এবার যারা নলেজের দিকে গেলেন তাদেরকে বলা হতো বোর্ড মানে প্রপোনেন্ট, আর যারা ইনোভেশনের দিকে গেলেন তাদেরকে বলা হতো এডিসন প্রপোনেন্ট। এইভাবে করে তিনি দেখিয়েছিলেন, মানে বলেছিলেন, এবং সেটা আজও মানা হয় বিজ্ঞানের ক্ষেত্রে, যে এই ওপরের কোনার যে কোয়াড্রেন্টটা হয়, অর্থাৎ যেটা নাকি হাই নলেজ এবং হাই ইনোভেশন, সেটাকে বলেছিলেন পাস্তুরস কোয়াড্রেন্ট। কারণ লুই পাস্তুর, এটাই ঋত্বিকদার প্রশ্নের উত্তরে আমি জানতে চাইছিলাম, লুই পাস্তুর এমনই একজন বিজ্ঞানী যিনি কিন্তু প্রথম আবিষ্কার করেছিলেন যে জলের থেকে অর্থাৎ জীবাণুর থেকে রোগ ছড়ায়। ওয়াইন নিয়ে তার প্রচুর উৎসাহ ছিল, কারণ তাতে ছিল টাকা, এবং সেই ওয়াইন আবিষ্কার করতে গিয়ে তিনি কিন্তু হ্যান্ডেডনেস অফ মলিকিউলস, যেটা একদম ফান্ডামেন্টাল সায়েন্স, সেইটার দিকে গেছিলেন, অর্থাৎ কাইরালিটি তার আবিষ্কার লুই পাস্তুরের। অর্থাৎ লুই পাস্তুরের একদিকের আবিষ্কার যেমন ছিল এডিসনের ল্যাম্পের মতো ইম্পর্টেন্ট, পাস্তুরাইজেশন, যেটা আমরা আজও করি, পাস্তুরাইজেশন অফ মিল্ক, কাজে দুই জায়গায় মিলে গিয়ে কিন্তু বিজ্ঞানটা আসে। এবং তারপর দীপঙ্করদা যেটা বলেছেন সেটা হচ্ছে ফিলসফি আর সায়েন্সের সমন্বয়, এবং সেটা কিন্তু বারবার বদলাবে। এটা হচ্ছে অনেকটা আমাদের একটা ধাপ সিঁড়ি নেমে গিয়ে জলটাকে ছুঁয়ে যাওয়ার মতো, কিন্তু সেই জল ক্রমশ সরে যায়, যত আমরা গভীরের দিকে যেতে চাই তত জল সরে যায়। এটা একটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, কিন্তু তফাৎ হচ্ছে পেঁয়াজটা শেষ হয় না, এবং সেখানে সেই মানসিকতা নিয়ে এগুলোই তখন কিন্তু আধ্যাত্মিকতা আমাদেরকে আশ্রয় দেয়। কাজী প্রযুক্তি, বিজ্ঞান, আধ্যাত্মিকতা বা আত্মিকতা, আরো ভালো বলতে আত্মিকতা, এর সংশ্লেষের মধ্যে কিন্তু মানুষের জীবন বোধ হতেই থাকে, এবং যেটা আমাদেরকে আগে বলেছেন সিদ্ধার্থ বাবু, মিস্টার ঘোষ, যে নৈতিকতা অর্থাৎ নীতি, এবং সেই নীতি আমি স্বামীজির কথা শেষ করবো যে ভালো কি আর মন্দ কি। ভালো হচ্ছে যেটা মানুষের জন্য কাজে লাগে, যে মানুষের কোনো ক্ষতি করে না, এবং সেই কথা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করবো। আশা করছি ঋত্বিকদার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি একটু ডক্টর হোমের কাছে যাবো, যেহেতু আমাদের আলোচনাটা বিজ্ঞান, দর্শন, যথার্থবাদ সবগুলোকে মিলে হচ্ছে। আমরা উপনিষদে আমাদের বলে যে অন্ধকার আমাদের অজ্ঞানতার দিকে ছেড়ে দেয়, কিন্তু জ্ঞান আরো বেশি অজ্ঞানতার দিকে ছেড়ে দেয়। এটা খুব জটিল দর্শন, সেটার একটা উপনিষদিক হয়তো ব্যাখ্যা আছে। আমি কিন্তু বিজ্ঞানী, যেমন যে কথা প্রভু বলছিলেন ওনার বক্তব্যে, যে ব্যবহারের উপর নির্ভর করে বিজ্ঞানটা
গঠনাত্মক কাজে, গঠনমূলক কাজে যাবে না ধ্বংসাত্মক কাজে যাবে। তো অর্থাৎ বেশি জ্ঞান পেলাম, যেটাকে ব্যবহার করলাম একটা ধ্বংসাত্মক কাজে, তার একটা ভয় থাকে। তো আপনি এটাকে কিভাবে আমার বক্তব্য কিছু একটু রূঢ় হলেও আমি যেটা বলছি আমার বক্তব্য। তা 1 নম্বর কথা হলো, বিজ্ঞানের ইতিহাস যদি ভালো করে তাহলে দেখা যাবে বিজ্ঞানের বিবর্তনই এমন ভাবে হয়েছে, সবসময় একটা জিজ্ঞাসা থেকে, এবং প্রায় প্রত্যেকটি মৌলিক, সত্যিকারের মৌলিক বৈজ্ঞানিক আবিষ্কারের পরে কোনো প্রয়োগ পাওয়া যাচ্ছে। এটা মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা কম ছিল বিজ্ঞানের ইতিহাস, স্কুলে কলেজে, ইনফ্যাক্ট আরো ছোট বয়স থেকে এখন বিদেশে পড়ানো শুরু হয়েছে। বিশেষ করে ইভেন আমি চীনে গেছিলাম, চীনে এখন বিজ্ঞানের ইতিহাস ক্লাস 5 খুব কারণ আমি আধুনিক উদাহরণ দিলাম দ্বিতীয় কোয়ান্টাম বিপ্লব। একটা পুরো দার্শনিক প্রশ্ন গাছ পড়ে আছে, তার আওয়াজ রিয়ালিটি আছে কিনা, এই ধরনের প্রশ্নের সমাধান করতে গিয়ে বিজ্ঞান যে করেছে গত 30 বছরে দেখা গেছে, তার থেকে কোয়ান্টাম কম্পিউটার, এখন কোয়ান্টাম কম্পিউটার আসছে, এবং কৃত্রিম মেধা যতটা আমাদেরকে এফেক্ট করবে কোয়ান্টাম কম্পিউটার সেইটা তো বলবি, তার থেকে বেশি কোয়ান্টাম কম্পিউটারের ফলে আমাদের সকল সিকিউরিটি কম্প্রোমাইজ করে, সেটাকে কম্প্যাক্ট করার জন্য আবার কোয়ান্টাম লাগিয়েছে। ফলে দুটো কম্পিটিং রিসার্চ চলছে, কোন দেশ কতটা কি করতে পারে, এখানে নীতির প্রশ্নেরও একটা নতুন মাত্রা আছে। যেমন আমাদের মতো কোয়ান্টাম বিজ্ঞানীরা এখন সব দেশে ক্লাসিফাইড কাজে করতে হচ্ছে, কারণ কোয়ান্টাম কম্পিউটার সবগুলো নিয়ে সিকিউরিটিতে হবে। সুতরাং জিনিসগুলো এখন একটা জটিলতা পাচ্ছে, কিন্তু ওটা যেখানে বিজ্ঞানের প্রায়োগিক দিকটা, এটাই বিজ্ঞানের মজা, যে এমন হচ্ছে যে আবিষ্কার যারা করছেন বহু সবকটা আবিষ্কারের পিছনে, লেজারের আবিষ্কার, অমুকের আবিষ্কার, আমাদের মোবাইলের আবিষ্কার, তার পিছনে যারা বিজ্ঞানীরা তারা কেউ তৈরিদের কথা, একটা কোনো আবিষ্কার টেকনোলজি ইভেন আমাদের খুব কম যেটা করি, কিন্তু সেটা বিজ্ঞানের একটা যোগ, সেটা একটা। আর দ্বিতীয় কথা হলো যে, যেমন আমি বলতে সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হলো যেটা লোকে বলবে যে গ্র্যাভিটি নিয়ে যে এত চর্চা, গ্র্যাভিটি সত্যি কি, একটা মানুষ আপেল কেন করছে, মানুষ পৃথিবী টানছে বলে সেটা আইনস্টাইন বললেন, পৃথিবী টানাটানি ব্যাপার, সেখানে তার স্পেস টাইম কার্ভ হচ্ছে বলে একটা জটিল এক্সপ্লেনেশন বলবে যে ঠিক আছে এটা জানলাম, কিন্তু আমরা তো এই নিউটনিয়ান নিয়েই গ্রহণ টহন সব সৃষ্টি, আমাদের সমস্ত কিছু সব ইয়ে হচ্ছে, তার দিয়ে তো সব কাজই হচ্ছে। কিন্তু আজকে আমরা জিপিএস ব্যবহার করছি, জিপিএস এত অ্যাকুরেসি, সেটা আমাদের গ্যারেন্টি। সুতরাং কোথায় রাজা শব্দের লাগবে সেটা বলে। আর দ্বিতীয় কথা যেটা অজ্ঞানতা বললাম, ওটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য একটা বই নিয়েছি। কারণ আমার এই ধরনের আলোচনা সবার অভিজ্ঞতা আছে, তাতে এই ধরনের প্রশ্নগুলো আছে, তাতে আমি মনে করি সব জায়গাতে যে জন্য সেইমদান এই কথাটা তার পাবলিক লেকচারে আলোচনার সঙ্গে বলে বারবার নানা জায়গায় বলতেন যে এইটাই সমস্ত পপুলার সায়েন্সে ভালো করে কনভে করা উচিত, যে বিজ্ঞানের সত্যগুলোর যে স্ট্যাটাস সেটা অন্য প্রান্তের সত্যগুলোর থেকে আলাদা, এবং এত সুন্দরভাবে তিনি বলেছেন, এই জায়গাটা আমি তাই করেছি। তিনি বলছেন যে সাইন্টিফিক মানে হোয়াট ইজ সাইন্টিফিক নলেজ, সেটা হচ্ছে সাইন্টিফিক নলেজ ইজ আ কালেকশন অফ বডি অফ স্টেটমেন্ট with some which are not, any of them are not the final solution, or only the partial solution. So we are always operating at a level of ignorance, and we know some statements, some scientific statements may be true, partially true, but never absolutely. So তারপরে যেটা বলছেন, so it is our responsibility as scientists, we must teach the people about what comes from a satisfactory philosophy of ignorance. The great progress which has come about by realizing that doubt is not to be feared but welcome. তাই যে কোনো সাইন্টিফিক কোয়ান্টাম মেকানিক্স তাকেও আমরা সর্বদা ডাউট করে যাচ্ছি, যে কোথাও সেই হিসাবে কখনো
এই জন্য একটা অজ্ঞানতা বিজ্ঞানের অংশ, সবসময় বলেই বিজ্ঞানের প্রোগ্রেস শুরু। তাহলে বিজ্ঞান থেকে অজ্ঞানতা এই ধরনের স্টেটমেন্ট গুলো একটু ওভারসিট, এটা বিজ্ঞানের মধ্যেই অজ্ঞানতা লুকিয়ে লুকিয়ে আছে, যে কোনো বিজ্ঞান। নিউটনের এখন আইনস্টাইনের গ্র্যাভিটি, সেটাও আমরা জানি যে পরিপূর্ণ পিকচার গ্র্যাভিটি সত্যি আমরা এখনো জানি না কোয়ান্টাম গ্র্যাভিটি বলা হয়। এই অজ্ঞানতা থেকে আমরা সুতরাং আমরা তার সাথে বুঝতে বিজ্ঞান বিজ্ঞানের এই ব্যালেন্স বোঝাবে। আর যেহেতু মিউজিকের সাথে বিজ্ঞানের বললে রিচার্ড ফেইনম্যান যেটা নিয়ে চর্চা করেছিলেন সেটা হলো কবিতার সাথে। আমাদের উনি তো মিউজিক শোনালেন, আমি একটা কবিতা শুনি যেটাতে যে কবিতাটার শুরু হলো উনি যে কথা বলেছেন আমরা যে সবাই অনুপরমাণু তা নিয়ে বিজ্ঞানী যেভাবে ভাবে তার সেটা একটা কবির ভাবনার সাথে কোথায় মিলে যায়। আমি কবিতার কাছ থেকে কিছু অংশ বিশেষ, তারপরে এটা ফ্রেমম্যানের লেখা কবি। উনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। There are the rushing waves, mountains of molecules, each stupidly minding its own business, trillions apart, yet forming white surf in unison. তাদের মধ্যে একটা সম্পর্ক। Ages on ages before any eyes could see, year after year, for whom, for what, on a dead planet with no life left ahead. Never at rest. Deep in the sea, all molecules repeat the patterns of one another till complex new ones are formed. Growing in size and complexity, living things, masses of atoms, DNA, protein. Out of the cradle onto dry land, here it is I am standing. Atoms with consciousness, matter with curiosity. Wondering at wondering, a universe of atoms and atom in the এই লাইনের মধ্যে মানে একটা কবি ভাবনা, একটা বিজ্ঞানী লেখা কিভাবে ফুটে উঠেছে, মানে বৈজ্ঞানিক ভাবনা দিতে পারে। A universe of atoms and atom in the universe. Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।